আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো নেম ম্যানেজার, অর্থাৎ এক্সেলের কতগুলো সেলকে কিভাবে আমরা আমাদের মতো করে নাম দিতে পারি এবং সেই নামগুলো বিভিন্ন ফর্মুলা বা বিভিন্ন ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি, এই বিষয়টা আমরা দেখব। তো এই নেম ম্যানেজারের মধ্যে যে সমস্ত বিষয় অন্তর্ভুক্ত থাকবে তা হলো এই নাম কিভাবে ক্রিয়েট করতে পারি আমরা রিবন থেকে, আবার এই নামগুলো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি নেম বক্স থেকে, আবার এই নামগুলোকে কিভাবে এডিট এবং ডিলিট করা যায় এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। এরপর আলোচনা করা হবে এই নামগুলোকে কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি একটা সিলেক্টেড টেবিল থেকে, অর্থাৎ একটা টেবিলকে সিলেক্ট করার পরে ওই টেবিল থেকে কিভাবে অটোমেটিক্যালি নামগুলো ডিফাইন করতে পারি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এরপরে আলোচনা করব আমরা ইউজ ইন ফর্মুলা, অর্থাৎ এই নামগুলোকে কিভাবে একটা ফর্মুলায় ব্যবহার করতে পারি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এরপর আলোচনা করা হবে অ্যাপ্লাই নেমস, এই নামগুলোকে কিভাবে অটোমেটিক্যালি ফর্মুলায় ইনক্লুড করা যায় এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা এই অ্যাপ্লাই নেমস এই অংশে। আর সর্বশেষ অংশে রয়েছে ফিল্টার নেমস, অর্থাৎ এই নামগুলোকে কিভাবে আমরা ফিল্টার করে প্রয়োজনীয় নামটাকে খুঁজতে পারি এই বিষয়টা আমরা আলোচনা করব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। ইতিপূর্বে আমরা যে সমস্ত টিউটোরিয়ালে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, এই আলোচনার শুরুতে ছিল ইন্ট্রোডাকশন বা কোনো কিছুর ডেফিনেশন, এরপরে ছিল ডেসক্রিপশন, তারপরে ছিল কনক্লুশন। কিন্তু আজ আমি একটু রিভার্স করতে চাই, অর্থাৎ কনক্লুশন থেকে শুরু করতে চাই। কনক্লুশনে আমরা কি আলোচনা করি? কনক্লুশন হচ্ছে কোনো কিছুর রেজাল্ট, অর্থাৎ আমরা যে এক্সপেরিমেন্টটা করি ওই এক্সপেরিমেন্টের রেজাল্ট কি আসে এটাই হচ্ছে কনক্লুশন। তো আমরা এখানে প্রথমে দেখব রেজাল্ট, যে এই নেম ম্যানেজার দ্বারা আমাদের কি রেজাল্ট আসে। তো আমরা যে রেজাল্টটা বের করতে চাই তা হলো এখানে যে এক্সাম্পলটা ক্রিয়েট করে রেখেছি এই এক্সাম্পল একটা রেজাল্ট। এই এক্সাম্পলটা হচ্ছে যে একটা বিজনেসে 3জন পার্টনার আছে। তো মিস্টার আলিম উনি বিজনেসটা প্রথমে শুরু করেছে। বিজনেসটা শুরু করেছে 2016 সালের জানুয়ারির 1 তারিখে। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নিয়ে উনি বিজনেসটা শুরু করেছে। এরপরে মার্চের 1 তারিখ থেকে মিস্টার বিল্লাল ওনার সাথে যোগদান করেন এই বিজনেসে সেম পরিমাণ অ্যামাউন্ট দিয়ে। তার 4 মাস পরে অর্থাৎ জুলাইয়ের 1 তারিখে 2016 সালে মিস্টার চঞ্চল উনি আবার জয়েন করেন এই বিজনেসে সেম পরিমাণ ক্যাপিটাল নিয়ে। এখন বছর শেষে দেখা গেল যে এই বিজনেস থেকে মোট প্রফিট হয়েছে 10 লক্ষ টাকা। এখন এই প্রফিট থেকে তাদের 15% ইনকাম ট্যাক্স দিতে হবে। এরপরে যা বাকি থাকে তার মধ্যে 4-এর 1 অংশ পরবর্তী বছরের জন্য এক্সপেন্ডিচার হিসেবে রেখে দিতে হবে। এরপরে যে অংশটা বাকি থাকে অর্থাৎ 4-এর 3 অংশ, এই 4-এর 3 অংশ তাদের মধ্যে প্রপোর্শনেটলি ডিস্ট্রিবিউটেড হবে, আনুপাতিক হারে বিভক্ত হবে এটা। এখন তারা প্রত্যেকে কি পরিমাণ প্রফিট পাবে এই 4-এর 3 অংশ থেকে এই বিষয়টা আমাদের বের করতে হবে। তো একটা বিষয় লক্ষ্য করুন যে এখানে প্রথমে 10 লক্ষ টাকা থেকে এর 15% বাদ দিতে হচ্ছে। যেই অ্যামাউন্টটা থাকবে সেখান থেকে আবার ওই অ্যামাউন্টের 4-এর 1 অংশ বাদ দিতে হচ্ছে। তো বাকি থাকছে 4-এর 3 অংশ, এই 4-এর 3 অংশ ডিস্ট্রিবিউটেড হবে। তো প্রথমে আমরা দেখি মিস্টার আলিম কি পরিমাণ অংশ পাবে। আমরা এখানে লিখি ইকুয়াল দিয়ে লিখলাম আলিম, ALIM আলিম। এখানে দেখুন আলিম লেখার সঙ্গে সঙ্গে এখানে আলিম নামে একটা স্ট্রিং শো করছে। এখন প্রশ্ন হচ্ছে স্ট্রিং কি? স্ট্রিং হলো কতগুলো ক্যারেক্টারের একটা সিকোয়েন্স, অথবা কতগুলো আক্ষরিক কনস্ট্যান্ট, অথবা কিছু ভ্যারিয়েবল। তো এখানে আলিম এটা হলো কতগুলো আক্ষরিক কনস্ট্যান্ট। এই আক্ষরিক কনস্ট্যান্টগুলো আমরা নেম ম্যানেজারের দ্বারা ক্রিয়েট করেছি। তো আমরা আলিম লেখার পরে যদি আমরা এন্টার করি তাহলে দেখুন এখানে মিস্টার আলিমের প্রপোর্শনেট অ্যামাউন্ট এখানে শো করছে। এরপরে যদি আমরা এখানে লিখি বিল্লাল, দেখুন এখানে বিল্লাল নামে একটা স্ট্রিং রয়েছে। যদি আমরা ট্যাপ দেই তাহলে বিল্লালটা শো করছে। আমরা এন্টার করলাম, এখানে বিল্লালের পোর্শন শো করছে। এরপর যদি আমরা লিখি চঞ্চল, দেখুন এখানে চঞ্চল শব্দটা পুরো লেখার আগেই এখানে চঞ্চল শব্দটা চলে আসছে, স্ট্রিংটা চলে আসছে। যদি আমরা ট্যাপ দেই তাহলে এখানে আমার পুরো নেমটা শো করছে। যদি আমরা এন্টার করি তাহলে এখানে চঞ্চলের অ্যামাউন্টটা শো করছে, সে প্রপোর্শনেটলি যতগুলো পাবে। এখানে প্রপোর্শনেটলি কতটুকু পাবে? মিস্টার আলিম উনি যে টাকা ইনভেস্ট করেছে এই ইনভেস্টেড টাকা পুরো 1 বছর খেটেছে, অর্থাৎ 12 মাস খেটেছে। মিস্টার বিল্লাল উনি যেহেতু মার্চের 1 তারিখ থেকে শুরু করেছে এবং বছরের শেষ পর্যন্ত এটা টাকাটা রেখেছে, তাহলে সেই ক্ষেত্রে ওনার টাকাটা খেটেছে 10 মাস। আর মিস্টার চঞ্চল উনি জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করেছে, তাই জুলাইয়ের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত এই 6 মাস চঞ্চলের টাকাটা খেটেছে। তাহলে মোট মাসের সংখ্যা হচ্ছে 12 মাস মিস্টার আলিমের, 10 মাস মিস্টার বিল্লালের
এবং 6 মাস মিস্টার চঞ্চলের। তো মোট হলো 28 মাস, 12 যোগ 10 যোগ 6। তো এই 28 মাসের মধ্যে মিস্টার আলিম পাবে 28-এর 12 অংশ, আর মিস্টার বিল্লাল পাবে 28-এর 10 অংশ, আর মিস্টার চঞ্চল পাবে 28-এর 6 অংশ। তো আমরা একটু এখানে ক্যালকুলেশন করে দেখি যে আসলে ঠিক আছে কিনা। আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে তারপর আমরা এখানে লিখি 10 লক্ষ। 10 লক্ষ লিখলাম। 10 লক্ষ লেখার পরে এই 10 লক্ষ থেকে প্রথমে বাদ যাবে 15%, অর্থাৎ 10 লক্ষের 15%। তাহলে আবার 10 লক্ষ লিখি, 10 লক্ষ লিখলাম, তারপরে ইন্টু 15%, 15% লিখলাম। এই অংশটা বাদ যাবে। এই অংশটা বাদ যাওয়ার পরে যা থাকবে তার 4-এর 1 অংশ আবার বাদ যাবে, তাহলে বাকি থাকবে 4-এর 3 অংশ। তাহলে আমরা ইন্টু দিলাম, ইন্টু দেওয়ার পরে 4-এর 3 লিখি, বা আমরা এখানে 0.75 ও লিখতে পারি। 75 মানে 4-এর 3 অংশ। তো এই অংশটা আমাদের বাকি থাকে, এই অংশটাই প্রত্যেকের মধ্যে ডিস্ট্রিবিউটেড হবে। আমরা এটাকে ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দেই, ব্র্যাকেট দিলাম। এখন এই 4-এর 3 অংশের মিস্টার আলিম পাবে 28-এর 12 অংশ, অর্থাৎ গুণ 12 ভাগ 28। এই অংশটা পাবে মিস্টার আলিম। আমরা এন্টার করি, দেখুন এখানে মিস্টার আলিমের অংশ 2,73,214 টাকা 29 পয়সা, এখানেও ঠিক তাই শো করছে। যদি আমরা একটু ড্র্যাগ করে নিচে আসি, তাহলে এখানে দেখুন এখানে যেটা রয়েছে 28-এর 10 অংশ, আর বাকি সব সেম থাকবে। এন্টার করি, 2,27,678 টাকা 57 পয়সা, দেখুন এখানে ঠিক তাই আছে। এরপরে আবার আমরা একটু ড্র্যাগ করি, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে তারপর একটু ড্র্যাগ করি, ড্র্যাগ করার পরে এখানে আমরা পরিবর্তন করে দিই। চঞ্চল পাবে 28-এর 6 অংশ, আমরা এখানে 6 দিয়ে দিলাম, 6 দেওয়ার পরে এন্টার করি। তাহলে দেখুন এখানে চঞ্চলের অ্যামাউন্ট হচ্ছে 1,36,607 টাকা 14 পয়সা। আমরা এখানে যে ক্যালকুলেশনগুলো করেছি সমস্ত ক্যালকুলেশনগুলোই ঠিক আছে। আর এখানে এদের টোটাল টাকার পরিমাণটা হচ্ছে 6,37,500 টাকা, অর্থাৎ 10 লক্ষ থেকে যদি 15% বাদ দেওয়া হয় তাহলে যে অ্যামাউন্টটা থাকবে ওই অ্যামাউন্টের 4-এর 3 অংশ সমান সমান 6,37,500 টাকা। তো এখন আমরা এখানে কোনোরূপ কোনো ক্যালকুলেশন না করে শুধু ইকুয়াল দিয়ে নাম লেখার পরেই আমাদের এই ক্যালকুলেশনগুলো চলে আসলো। আবার এখানেও ইকুয়াল চিহ্ন দিয়ে নাম লেখার পরে ওই অ্যামাউন্টটা চলে আসলো, প্রপোর্শনেট অ্যামাউন্টটা, এবং এখানেও ঠিক সেম ভাবেই প্রপোর্শনেট অ্যামাউন্টটা চলে আসলো। এখন এই যে আমরা নাম দিয়ে তাদের প্রপোর্শনেট অ্যামাউন্ট বা ক্যালকুলেশনটা করে ফেললাম, এই নামটাই হচ্ছে নেম ম্যানেজার। এখন এই নেম ম্যানেজারটাকে আমরা কিভাবে সেট করতে পারি, এটাই হচ্ছে মূল প্রশ্ন। এখানে আমরা আর এক টাইপের নেম ম্যানেজার দেখাবো। আমরা এখানে একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি, এখানে টেবিলের এই অংশে রয়েছে ডেট, এই অংশে রয়েছে মাস। তো আমরা যদি এখানে ডেট লিখি, অর্থাৎ আমরা লিখলাম ধরুন 14, তারপরে এখানে লিখলাম এপ্রিল, আমরা এখানে ড্রপ ডাউন থেকেও সিলেক্ট করে দিতে পারি এপ্রিল। তো 14 এপ্রিল হচ্ছে বাংলা নিউ ইয়ার, এখানে লেখা আসছে দেখুন বাংলা নিউ ইয়ার। যদি আমরা এখানে একটু চেঞ্জ করে দিই, আমরা এগুলো মুছে দিই, মুছে দেওয়ার পরে আমরা এখানে লিখলাম 16 এবং এখানে লিখলাম ডিসেম্বর লিখলাম। ডিসেম্বর লেখার পরে দেখুন এখানে চলে আসছে ভিক্টোরি ডে। তারপর যদি আমরা এখানে 21 লিখি, তারপরে এখানে লিখি ফেব্রুয়ারি লিখলাম, দেখুন এখানে লেখা আসছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তো এভাবে আমরা যেই লেখাটা লিখেছি সেই লেখার প্রেক্ষিতে আমাদের এখানে কি কারণে এটা মেমোরেবল ওই বিষয়টা এখানে চলে আসছে। যদি আমরা এটা সিলেক্ট করি, এখানে ক্লিক করি, দেখুন এখানে রয়েছে ইজ ইকুয়াল টু RLD, একটা মাত্র ফর্মুলা। এটা ফর্মুলা নয়, মূলত এটা হচ্ছে একটা স্ট্রিং RLD। RLD দ্বারা আমি বুঝাচ্ছি এটা রেড লেটার ডে, স্মরণীয় দিন। তো এই RLD-টা আমি কিভাবে সেট করেছি, কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে সেট করেছি, এই নামটা আমি কিভাবে লিখলাম, অর্থাৎ একটা ফর্মুলাকে কিভাবে এই নামের মধ্যে ইনক্লুড করলাম, এই বিষয়টা আমি নেম ম্যানেজার থেকে দেখাতে চাই। তো আপনারা নিশ্চয়ই রেজাল্ট সম্পর্কে বুঝতে পারছেন যে নেম ম্যানেজার দ্বারা কি রেজাল্ট ক্রিয়েট করা যায়। এখন আমরা বর্ণনা দেখব যে কিভাবে এই নেম ম্যানেজারগুলো সেট করা যায়, কিভাবে এগুলোকে ডিফাইন করা যায়। তো চলুন আমরা দেখি, আমাদের বর্ণনায় চলে যাই। নেম ম্যানেজার সম্পর্কে ডিফাইন করার জন্য আমরা প্রথমে এই টেবিলটাকে সিলেক্ট করে নিতে পারি। ধরুন আমরা এই টেবিলটাকে নেম ম্যানেজারের মাধ্যমে কোনো একটা নাম দ্বারা ডিফাইন করতে চাই, তাহলে আমরা এই টেবিলটাকে সিলেক্ট করলাম। টেবিলটাকে সিলেক্ট করার পরে তারপরে আমাদের এখানে ফর্মুলা ট্যাবে যেতে হবে। ফর্মুলা ট্যাবে যাওয়ার পরে এখানে রয়েছে ডিফাইন নেম এবং এখানে রয়েছে নেম ম্যানেজার। আমরা যদি ডিফাইন নেমে ক্লিক করি, এখানে একটা টেবিল ওপেন হয়, একটা ডায়লগ বক্স ওপেন হয়। তো এটাকে যদি আমরা ক্যান্সেল করি,
আবার যদি এই ডিফাইন নেমের এই অ্যারো বাটনে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এখানে একটা অংশ রয়েছে ডিফাইন নেম, যদি এটাতে ক্লিক করি তাহলেও সেম ডায়লগ বক্সটাই ওপেন হয়। এছাড়া যদি এটাকে ক্যান্সেল করে দেই, আমরা এই নেম ম্যানেজারে ক্লিক করি, তারপর যদি নিউতে ক্লিক করি, তাতেও আমাদের সেম ডায়লগ বক্সটাই ওপেন হয়, সেম টেবিলটাই ওপেন হয়। তো তো এটাকেও ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পরে এটা ক্লোজ করে দিই। এবারে যদি আমরা কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল F3 এটাতে যদি ক্লিক করি, তাহলেও আমাদের এই নেম ম্যানেজার ডায়লগ বক্সটা ওপেন হয়। এখানে নিউতে ক্লিক করলে আমাদের এই সেম ডায়লগ বক্সটাই ওপেন হবে। তো এখন আমরা এটার নাম দিলাম টেবিল 2, বা এটাকে আমরা নাম দিলাম, যেহেতু এখানে কতগুলো ইলেকট্রনিক্স আইটেমস রয়েছে এবং তাদের প্রাইস রয়েছে, আমরা এটাকে নাম দিলাম ইলেকট্রনিক্স দিলাম। এখন এই ইলেকট্রনিক্স এই টেবিলের মধ্যে আমরা যে অংশটুকু সিলেক্ট করেছি, দেখুন এখানে রেঞ্জ হিসাবে ততটুকু সিলেক্ট হয়েছে। এখানে T51 হচ্ছে এই শীটের নাম, তারপরে সেল রেঞ্জ হচ্ছে F6 থেকে G11 পর্যন্ত। দেখুন এটা হচ্ছে F6 নাম্বার সেল এবং এটা হচ্ছে G11 নাম্বার সেল। এতটুকু আমাদের রেফারেন্স হিসেবে সিলেক্ট হয়েছে। আমরা এই অংশটুকুকে এই ডায়লগ বক্সটা ওপেন করার পরেও সিলেক্ট করতে পারি। ধরুন এটাকে আমরা ডিলিট করে দিলাম। এরপরে আমরা এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে যদি আমরা এই অংশটুকু এভাবে সিলেক্ট করি, যতটুকু সিলেক্ট করব ততটুকুই আমাদের এখানে সিলেক্টেড হবে। এবার আমরা এটাকে এক্সপান্ড করলাম। এখন দেখুন ঠিক ততটুকুই সিলেক্ট হয়েছে, এর আগে যতটুকুই ছিল। এখন এখানে একটা বিষয় রয়েছে, এটা হচ্ছে ওয়ার্কবুক। ওয়ার্কবুক হচ্ছে আমি যেই টেবিলটাকে সিলেক্ট করলাম, এই টেবিলটাকে যদি আমি কোনো ফর্মুলায় ব্যবহার করি বা অন্য কোনো জায়গায় নেম হিসেবে ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে ওইটা কি শুধুমাত্র এই ওয়ার্কশিটের জন্য কাজ করবে নাকি পুরো ওয়ার্কবুকের জন্যই কাজ করবে? যদি এখানে ওয়ার্কবুক সিলেক্ট করা থাকে, তাহলে এখানে যে টেবিলটা আছে এই টেবিলটা যে কোনো ওয়ার্কশিটের জন্যই প্রযোজ্য এই ওয়ার্কবুকের মধ্যে। আর যদি এখানে কোনো ওয়ার্কশিট সিলেক্ট করে দেই আমরা এবং ওয়ার্কশিট সিলেক্ট করে দেওয়ার পর যদি ওকে করি, তাহলে ওই ওয়ার্কশিটের জন্য প্রযোজ্য হবে যে ওয়ার্কশিটটা এখান থেকে সিলেক্ট করা হলো। এই টেবিলটা শুধুমাত্র ওই ওয়ার্কশিটের বেলায় প্রযোজ্য হবে, অর্থাৎ ইকুয়াল চিহ্ন দিয়ে যখন ইলেকট্রনিক্স লিখবো, তখন এই টেবিলটার ইনফরমেশনগুলো শুধুমাত্র ওই শিটটাতেই প্রযোজ্য হবে যে শিটটা আমরা এখান থেকে সিলেক্ট করেছি। এরপরে রয়েছে এখানে কমেন্ট। আমরা এখানে কোনো কমেন্ট লিখে দিতে পারি। আমরা যদি এখানে কোনো কমেন্ট লিখে দিই, তাহলে আমরা এই টেবিলটা যখন ব্যবহার করব, আমরা স্ট্রিং হিসেবে যখন এই নামটা ইলেকট্রনিক্স এই নামটা যখন ব্যবহার করব, তখন এই কমেন্টটা পাশে শো করবে। তো আমরা যা হোক কোনো কমেন্ট লিখলাম না, আমরা এখানে ওকে করে দেই। ওকে করে দেওয়ার পরে এখানে দেখুন এখানে ইলেকট্রনিক্স নামে একটা নেম এখানে ওপেন হয়েছে, একটা স্ট্রিং এখানে ক্রিয়েট হয়েছে। আমরা এটাকে ক্লোজ করে দিলাম। তো এটা আমরা রিবন ব্যবহার করে নেম ডিফাইন করা শিখলাম। এবারে আমরা দেখব কিভাবে নেম বক্স ব্যবহার করে নেম ডিফাইন করা যায়। তো চলুন। নেম বক্স ব্যবহার করে নেম ডিফাইন করা। এখন নেম বক্স কোনটা? নেম বক্স হচ্ছে এই অংশটা হচ্ছে নেম বক্স। যখন কোনো সেল সিলেক্ট করা হয়, তখন এই নেম বক্সে ওই সেল এর অ্যাড্রেসটা দেখা যায়। তো আমরা একটা টেবিল যখন সিলেক্ট করব, ধরুন আমরা এই টেবিলটাকে সিলেক্ট করলাম, এই টেবিলটাকে আমরা এখান থেকে নামে পরিণত করব। এখানে I6 নাম্বার সেলটা অ্যাক্টিভ রয়েছে বিধায় এখানে I6 দেখাচ্ছে, কিন্তু আমার সিলেক্টেড সেল হচ্ছে I6 থেকে শুরু করে I11 পর্যন্ত। আমরা এই পুরো অংশটুকুকে একটা নাম দ্বারা ডিফাইন করব। আমরা এখানে কয়েকজন বিখ্যাত কবির নাম লিখে রেখেছি। এখন এদের নামগুলোকে আমরা পোয়েট দ্বারা ডিফাইন করতে চাই। আমরা এখানে লিখলাম পোয়েট, তারপরে যদি এন্টার করি, দেখুন এই নামগুলো পোয়েট হিসেবে সিলেক্ট হয়ে গিয়েছে। যদি আমরা এদিকে কোনো একটা সেল সিলেক্ট করি, তারপর যদি এখানে এই ড্রপ ডাউন থেকে নেম বক্সের এখান থেকে যদি পোয়েট সিলেক্ট করি, তাহলে দেখুন এখানে এই টেবিলটাই সিলেক্ট হচ্ছে। আবার যদি আমরা নেম ম্যানেজারে যাই, তাহলে দেখুন এখানে পোয়েট নামে এই স্ট্রিংটা এখানে অ্যাড হয়ে গেছে, অর্থাৎ এখানে টেবিলটাকে স্ট্রিং হিসেবে এখানে কাউন্ট করছে, যেটার নাম হচ্ছে পোয়েট। আমরা এটাকে ক্লোজ করে দিলাম। তো এভাবে নেম বক্স থেকে নেম ডিফাইন করা যায়। কোনো ডিফাইন করা নামকে এডিট করার জন্য আমাদের নেম ম্যানেজারে যেতে হবে। নেম ম্যানেজারে যাওয়ার পরে এখানে আমরা যেই নামটাকে এডিট করতে চাই ওই নামটা সিলেক্ট করতে হবে। ধরুন আমরা এখানে পোয়েট এই নামটাকে এডিট করতে চাই, তাহলে এটাকে সিলেক্ট করে এখানে এডিট বাটনে যেতে হবে। এডিট বাটনে যাওয়ার পরে আমাদের ওই ডায়লগ বক্সটা ওপেন হবে, যেই ডায়লগ বক্সটা আমরা নেম ডিফাইন করার জন্য পেয়েছিলাম। তো এখন এখানে আমরা নাম পরিবর্তন করে দিতে পারি, বা যদি আমরা এখান থেকে রেফারেন্স পরিবর্তন করতে চাই বা আরো কতগুলো সেল বৃদ্ধি করে দিতে চাই রেফারেন্স হিসেবে, তাহলে সেটা আমরা করতে পারি এখান থেকে।
ইচ্ছা করলে এখান থেকেও আমরা কমেন্ট অ্যাড করে দিতে পারি। যাই হোক, আমরা এটা না করে আমরা এটা ক্যান্সেল করে দিলাম। এখন দেখুন, আমি শুরুতে যে এক্সাম্পলটা দেখিয়েছিলাম ওই এক্সাম্পলটা আমাদের আলিম, বিল্লাল এবং চঞ্চল এরা কি পরিমাণে পাবে, কি অনুপাতে টাকাটা পাবে, সেটা কিন্তু আমি এখানে লিখে রেখেছিলাম। সাপোজ এখানে আলিম, এটাকে যদি আমরা ক্লিক করি, তারপর যদি এডিট করি, এডিটে যাওয়ার পরে দেখুন এখানে আমি ফর্মুলাটা লিখে রেখেছি। আমরা এটাকে কলাপস করলাম, কলাপস করার পরে দেখুন এখানে ফর্মুলাটা শো করছে। আমি সিম্পলি শুধুমাত্র ওই সংখ্যাগুলো বসিয়ে ফর্মুলাটা লিখে রেখেছি। যেই ফর্মুলাটা এখানে ছিল ঠিক সেম ফর্মুলাটাই আমি এখানে লিখে রেখেছি। এটাকে এক্সপান্ড করি, তারপরে আবার এটাকে ক্যান্সেল করি। এরপরে যদি আমরা বিল্লালে যাই, তারপরে এডিটে যাই, তারপরে এখানে এটাকে দেখি, আমরা এটাকে কলাপস করলাম। সেম ফর্মুলা, যে ফর্মুলাটা আমি এখানে লিখে রেখেছি। তো এভাবে চঞ্চলেরটাও এভাবে করেছিলাম, যে কারণে আলিম, বিল্লাল বা চঞ্চল লেখার সঙ্গে সঙ্গে আমাদের প্রপোর্শনেট অ্যামাউন্টটা চলে এসেছিল। তো এভাবে কোনো নামকে এডিট করা যায়। এটাকে আমরা ক্যান্সেল করে দিলাম। এখন আরেকটা বিষয়, এখানে যখন আমরা রেড লেটার ডে RLD এটা সিলেক্ট করার পরে যখন আমাদের ওটা চলে এসেছিল, অর্থাৎ ওই দিনটা কি কারণে স্মরণীয় সেই বিষয়টা যখন চলে এসেছিল, তখন এই কাজটা আমি কিভাবে করলাম। এই RLD এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করার পরে যদি আমরা এডিট অপশনে যাই, দেখুন এখানে এটাকে কলাপস করি, কলাপস করার পরে দেখুন এখানে একটা ফর্মুলা শো করছে। এই ফর্মুলাটা কোন ফর্মুলা? মূলত দেখুন আমরা এটাকে ক্যান্সেল করে দিই, এটাকে ক্যান্সেল করি, এটাকেও ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে আমরা এখানে আর একটা শিট ক্রিয়েট করে রেখেছি, NM নেম ম্যানেজার, এটার সংক্ষিপ্ত রূপ NM নামে একটা শিট ক্রিয়েট করে রেখেছি। এই শিটের মধ্যে আমরা একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি, যে টেবিলটার হেডিং ছিল RLD, এবং এখানে কয়েকটা মাসের নাম লিখে রেখেছি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ডিসেম্বর, এবং তাদের কিছু ডে লিখে রেখেছি, এবং এখানে কিছু রিমার্কস লিখে রেখেছি। এখন আমরা এখানে দেখুন ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করেছি। এখানে আমরা ইফ ইরর ফাংশন ব্যবহার করেছি, ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশন। তো এখানে যেই ফাংশনটা লিখে রেখেছি ঠিক সেম ফাংশনটা কপি করে আমরা নেম ম্যানেজার যখন ক্রিয়েট করেছিলাম, নেম ম্যানেজার যখন ডিফাইন করেছি, ওই নেম ম্যানেজারের মধ্যে আমি পেস্ট করে দিয়েছি। যে কারণে আমাদের এখানে যখন ডেট এবং মান্থ লেখা হচ্ছিল তখনই আমাদের এখানে মেমোরেবল ইভেন্টটা চলে আসছে। কি কারণে এটা মেমোরেবল সে বিষয়টা এখানে চলে আসছে। তো এখানে যে ম্যাচ এবং ইন্ডেক্স ফাংশনের কম্বিনেশন ঘটিয়েছি, এই ম্যাচ এবং ইন্ডেক্স ফাংশন সম্পর্কে আমি এখন আর আলোচনা করতে চাই না, কারণ অলরেডি ম্যাচ এবং ইন্ডেক্স ফাংশন সম্পর্কে আমার একটা ভিডিও রয়েছে। আপনারা চাইলে আমার ইন্ডেক্স ফাংশন সংক্রান্ত যে ভিডিওটা রয়েছে, এক্সেল ম্যাজিক ট্রিক 27 বাংলা ইন্ডেক্স ফাংশন, আপনারা এই ইন্ডেক্স ফাংশনের এই ভিডিওটি দেখে আসলে ম্যাচ এবং ইন্ডেক্স ফাংশনের কম্বিনেশনটা খুব ভালোভাবে বুঝতে পারবেন আশা করি। তো এভাবে আমরা নেম ম্যানেজার থেকে কোনো নেমকে এডিট করতে পারি। আমরা একটু পূর্বে শিটে যাই, এবার একটু দেখি কিভাবে আমরা নেম ম্যানেজার থেকে নেমকে ডিলিট করতে পারি। নেম ম্যানেজারে গেলাম, নেম ম্যানেজারে যাওয়ার পরে তারপরে আমরা যে কোনো একটা সিলেক্ট করলাম, ধরুন এখানে পোয়েট নামে যেটা আমরা ক্রিয়েট করে রেখেছিলাম, আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তারপরে আমরা এখানে ডিলিট করলে সিম্পলি ডিলিট হয়ে গেল, আমরা ওকে করি, ব্যাস সিম্পলি ডিলিট হয়ে গেল। আমাদের এখন আর ওই পোয়েট নামে ওই অংশটুকু নেম হিসেবে নেই। দেখুন যদি আমরা এই অংশটুকু সিলেক্ট করি তাহলে এখানে আর কোনো পোয়েট নামে কোনো লেখা আসছে না। এভাবে নেম ম্যানেজার থেকে কোনো নেমকে ডিলিট করা যায়, কিন্তু এখান থেকে কোনো নেমকে ডিলিট করা যাবে না। সাপোজ এখানে ইলেকট্রনিক্স রয়েছে, এখানে রাইট ক্লিক করে কোনো ফলাফল পাওয়া যাবে না, এখান থেকে কোনো কিছু ডিলিট করা যাবে না। কোনো কিছু ডিলিট করতে হলে নেম ম্যানেজারে গিয়ে ডিলিট করতে হবে। নেম ম্যানেজারের ক্রিয়েট ফ্রম সিলেকশন এই বিষয়টা আলোচনা করার জন্য আমরা একটা ভিন্ন টেবিল ক্রিয়েট করেছি। এবার আমরা দেখব এই টেবিলের মধ্যে থেকে কিভাবে অটোমেটিক্যালি নেম ম্যানেজার থেকে নেম ক্রিয়েট করা যায়। তো আমরা এখানে ফর্মুলা ট্যাবে যাই, ফর্মুলা ট্যাবে যাওয়ার পরে তারপরে এখানে আসি আমাদের ক্রিয়েট ফ্রম সিলেকশন। তো তার পূর্বে আমরা একটু সিলেক্ট করে নিই, আমরা এই অংশ থেকে নেম ডিফাইন করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব, আমরা এখানে ক্রিয়েট ফ্রম সিলেকশন যদি আমরা এটাকে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে যে ডায়লগ বক্সটা আসছে এখানে দেখুন টপ রো এবং লেফট কলাম, অর্থাৎ টপ রোতে যেই হেডিংগুলো রয়েছে, যেমন এখানে সেলস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আবার এখানে লেফট কলাম এখানে সেলস, ডেস্কটপ, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, এইভাবে যদি আমরা সিলেক্ট করি, যদি আমরা এখানে ওকে করি, তাহলে দেখুন আমাদের কতগুলো নেম ক্রিয়েট হয়ে যাবে, যেখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এখানে ডেস্কটপ, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার এটা ক্রিয়েট হবে, সাথে এই সেলসটাও ক্রিয়েট হবে। আমরা ওকে করলাম। ওকে করলে পরে দেখুন এখানে যদি আমরা নেম ম্যানেজারে যাই বা এখানে আসি, এখানে আসার পরে দেখুন এখানে ডেস্কটপ, যদি আমি ডেস্কটপ সিলেক্ট করি দেখুন এখানে ডেস্কটপের এই অংশটুকু সিলেক্টেড হয়েছে নেম হিসেবে। তারপর যদি আমি এখান থেকে জানুয়ারি সিলেক্ট করি দেখুন এখানে জানুয়ারি হিসেবে এই অংশটুকু সিলেক্টেড হয়েছে, এই অংশটুকু ডিফাইন্ড হয়ে গিয়েছে।
এবারে যদি আমরা এখান থেকে সেলস সিলেক্ট করি তাহলে দেখুন এখান থেকে আমাদের এই টেবিলটুকু পুরোটুকুই সিলেক্ট হয়েছে সেলস হিসেবে। তো এভাবে ক্রিয়েট ফ্রম সিলেকশন থেকে আমরা নেম ম্যানেজারের বিভিন্ন নেম ডিফাইন করতে পারি। নেম ম্যানেজারের এই নেমগুলোকে কিভাবে আমরা ফর্মুলা ব্যবহার করব এই বিষয়টা আমরা দেখি। তো আমরা এখানে ফর্মুলাতে যাই, যাওয়ার পরে তারপরে এখানে ইউজ ইন ফর্মুলা আমরা এইটা সিলেক্ট করব। তবে আমরা একটা কাজ করি, আমরা এখানে ফর্মুলা লিখি, কোন ফর্মুলা আমরা ব্যবহার করব। ধরুন আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, ইকুয়াল চিহ্ন দেওয়ার পর তারপর লিখি সাম। সাম ফাংশনের মধ্যে আমরা এটা ব্যবহার করব। কোনটুকু ব্যবহার করব, এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে ধরুন জানুয়ারি, আমরা এটা ব্যবহার করব। এই জানুয়ারি অর্থ ছিল এখান থেকে এই অংশটুকু ছিল জানুয়ারির মধ্যে। তো যদি আমরা এই অংশটুকু সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ করে দেই, তারপর এন্টার করি, তাহলে দেখুন এখানে আমাদের 1100 শো করছে। অর্থাৎ জানুয়ারি মাসে যতগুলো প্রোডাক্ট সেল হয়েছে এই প্রোডাক্টগুলোর টোটাল কোয়ান্টিটি ছিল 1100। এখানেও টোটাল কোয়ান্টিটি লেখা রয়েছে 1100। কাজেই আমরা কোনো ফর্মুলার মধ্যে এভাবে ব্যবহার করতে পারি। তো যদি আমরা এখানে আরেকটা কাজ করি, আমরা এখানে ইউজ ইন ফর্মুলা যদি আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখান থেকে যে কোনোটা সিলেক্ট করলে সেই অংশটাই এখানে কার্যকর হবে। যদি এখানে মার্চ সিলেক্ট করি, এখানে মার্চ কার্যকর রয়েছে। এখানে এন্টার করলে কোনো ভ্যালু শো করবে না, কারণ আমাদের এই অংশটা মার্চের মধ্যে অনেকগুলো ভ্যালু রয়েছে, তাই একটা সেলের মধ্যে এই ভ্যালুগুলো এভাবে শো করবে না। তবে যদি মার্চের আগে কোনো সাম বা অ্যাভারেজ দেওয়া যায়, ধরুন আমরা অ্যাভারেজ দিলাম, অ্যাভারেজ ফাংশনটা দিলাম, অ্যাভারেজ ফাংশনটা দেওয়ার পরে তারপরে যদি আমরা এন্টার করি, এবারে কাজ হবে। এভাবে আমরা ফর্মুলায় এগুলো ব্যবহার করতে পারি। আমরা এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে আমরা ইউজ ইন ফর্মুলাতে আবার একটু যাই, যাওয়ার পরে এখানে পেস্ট নেমস নামে একটা অপশন রয়েছে। যদি আমরা এটাকে সিলেক্ট করি তাহলে এখানে আমাদের ওই লিস্টগুলো শো করছে যেগুলো আমরা নেম ম্যানেজারের মধ্যে নেম হিসেবে ডিফাইন করে রেখেছিলাম, ওইগুলো এখানে শো করছে। যদি আমরা এখানে পেস্ট লিস্ট সিলেক্ট করি তাহলে এই নামগুলোর যে রেফারেন্সগুলো রয়েছে, সেল রেফারেন্সগুলো, ওই শিটের নাম সহকারে সেল রেফারেন্সগুলো এখানে পেস্ট হবে। আমরা এটা সিলেক্ট করি, ক্লিক করি, তাহলে দেখুন এখানে আমাদের নেম ম্যানেজারে যে নামগুলো রয়েছে সেই নামগুলো এখানে পেস্ট হয়েছে এবং তাদের যে সেল রেফারেন্স এবং ফর্মুলাগুলো সেগুলো আমাদের এই ডান পাশে পেস্ট হয়েছে। এটাই হলো ইউজ ইন ফর্মুলা এর মধ্যকার পেস্ট অপশন। নেম ম্যানেজারের অ্যাপ্লাই নেমস এই অপশনটা হলো যে কোনো একটা ফর্মুলার মধ্যে অটোমেটিক্যালি ওই নেমটা সেট হয়ে যাওয়া। আমি একটু বুঝিয়ে বলছি। যেমন ধরুন আমরা জানুয়ারি হিসেবে আমরা এখানে একটু সিলেক্ট করি জানুয়ারি, আমরা জানুয়ারি সিলেক্ট করলাম, জানুয়ারির রেঞ্জ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। আর আমরা যদি এটাকে সিলেক্ট করি, দেখুন এখানে আমাদের সাম B4 থেকে B7 পর্যন্ত, অর্থাৎ এই অংশটুকুই, অর্থাৎ যে অংশটুকু জানুয়ারির রেঞ্জ হিসেবে সিলেক্টেড ছিল ঠিক এখানে ফর্মুলার মধ্যেও সেই রেঞ্জটুকুই এখানে সিলেক্ট অবস্থায় আছে B4 থেকে B7 পর্যন্ত। আবার এখানে দেখুন এই সেলটাতে রয়েছে B4 থেকে D4 পর্যন্ত, এইটা B4, এখান থেকে D4 পর্যন্ত এই রেঞ্জ সিলেক্ট করা আছে সামের মধ্যে, সাম ফাংশনের মধ্যে। আবার যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমরা এখানে ডেস্কটপে যাই, এখানে আমরা গেলাম ডেস্কটপ, এখানে দেখুন আমাদের ডেস্কটপের মধ্যে এই অংশটুকুই রেঞ্জ হিসেবে সিলেক্ট করা আছে। এখন যদি এই ফর্মুলার মধ্যে এই রেঞ্জটুকের পরিবর্তে আমাদের এই ডেস্কটপটা বসে যায় এবং এই ফর্মুলার মধ্যে এই রেঞ্জটুকের পরিবর্তে যদি জানুয়ারি শব্দটা বসে যায়, তাহলে এই অটোমেটিক বসে যাওয়ার প্রসেসটাই হচ্ছে অ্যাপ্লাই নেমস। যেমন ধরুন আমরা এখানে এই অংশটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে তারপরে ডিফাইন নেমে যাই, এখানে যাওয়ার পরে অ্যাপ্লাই নেমস এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার পরে আমরা কোন অংশটুকু অ্যাপ্লাই করব, আমরা এখানে ডেস্কটপ, ফেব্রুয়ারি সবগুলো সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে মার্চ, প্রিন্টার, সেলস, স্ক্যানার সবগুলো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে যদি ওকে করি, তাহলে দেখুন এখানে আমাদের আর সেল রেঞ্জ এখানে শো করছে না, এখানে জানুয়ারি শো করছে। এখানে যখন সিলেক্ট করব তখন দেখুন এখানে ডেস্কটপ শো করছে, কোনো সেল রেঞ্জ শো করছে না। এখানে দেখেন কোনো সেল রেঞ্জ শো করছে না, এখানে সেলস শো করবে, কারণ এখানে রেঞ্জ দিয়েছিলাম আমরা এখান থেকে এই পর্যন্ত পুরো অংশটুকু রেঞ্জ দিয়েছিলাম, আর এই পুরো রেঞ্জটুকু হচ্ছে এই সেলস রেঞ্জ, যে কারণে এখানে সামের পরে সেলস শো করছে। এটাই হচ্ছে অ্যাপ্লাই নেমস। অ্যাপ্লাই নেমস এর মধ্যে আরো কিছু কাজ রয়েছে, আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। অ্যাপ্লাই নেমস এর এই কাজগুলো ব্যবহার করার আগে আমরা একটু দেখে আসি। দেখুন এখানে সেল রেফারেন্সটা রয়েছে রিলেটিভ সেল রেফারেন্স, এখানে রয়েছে অ্যাবসোলুট সেল রেফারেন্স, আবার এখানে রয়েছে রিলেটিভ সেল রেফারেন্স, এখানে রয়েছে অ্যাবসোলুট সেল রেফারেন্স। এভাবে আমাদের বিভিন্নভাবে মিক্স আপ রয়েছে।
তো যদি আমরা এই পুরো অংশটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে তারপর যদি আমরা ডিফাইন নেমের এই অংশে যাই, যাওয়ার পরে অ্যাপ্লাই নেমসে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমাদের সমস্ত অপশনগুলো যদি সিলেক্ট অবস্থায় থাকে, এখানে একটা পোর্শন রয়েছে দেখুন, ইগনোর রিলেটিভ অর অ্যাবসলিউট। যদি আমাদের এইটা আনচেক করা থাকে, অর্থাৎ যদি আমরা ইগনোর না করতে চাই, তাহলে কি হবে, আমরা ওকে করি। আমি ব্যাখ্যাটা একটু পরে দিচ্ছি। ওকে করলাম। ওকে করার পরে দেখুন এখানে যদিও বা আমাদের রেঞ্জগুলো সেম রেঞ্জ ছিল যে রেঞ্জগুলো জানুয়ারির মধ্যে আছে, তারপরও এখানে জানুয়ারি শব্দটা আসেনি, কিন্তু এখানে কিন্তু ঠিকই ফেব্রুয়ারি শব্দটা এসছে। আবার এখানে দেখুন, এখানে আমাদের কোনো নেম আসেনি, তবে এটাতে নেম এসছে, ল্যাপটপ। এর কারণ হচ্ছে কি? এর কারণ হলো আমাদের এটা অ্যাবসলিউট সেল রেফারেন্স ছিল, এটাও অ্যাবসলিউট সেল রেফারেন্স ছিল। এখন অ্যাবসলিউট সেল রেফারেন্স থাকলে কি হবে? দেখুন আমরা যখন নেম ম্যানেজার সেট করেছিলাম, আমরা একটু নেম ম্যানেজারে যাই। নেম ম্যানেজারে যাওয়ার পরে দেখুন আমরা জানুয়ারিতে যাই, জানুয়ারিতে গেলাম। জানুয়ারিতে যাওয়ার পরে এই অংশটা একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে অ্যাবসলিউট সেল রেফারেন্স অ্যাক্টিভ অবস্থায় আছে। এখানে আমরা যখন সিলেক্ট করেছিলাম এই জানুয়ারিকে নেম ম্যানেজার হিসেবে, তখন এই অ্যাবসলিউট সেল রেফারেন্সটা ছিল। আবার এখানে ফেব্রুয়ারিতে যাই, ফেব্রুয়ারিতেও দেখুন এখানে অ্যাবসলিউট সেল রেফারেন্স ছিল। আবার এখানে দেখুন যদি আমরা ল্যাপটপে যাই, ল্যাপটপে অ্যাবসলিউট সেল রেফারেন্স ছিল। আবার ডেস্কটপে যাই, ডেস্কটপে অ্যাবসলিউট সেল রেফারেন্স ছিল। অর্থাৎ এখানে আমরা যতগুলো নেম ডিফাইন করেছি নেম ম্যানেজার বক্সে, সমস্ত নেমগুলো অ্যাবসলিউট সেল রেফারেন্স দ্বারা তৈরি করা হয়েছে, এখানে কোনো রিলেটিভ সেল রেফারেন্স ছিল না। কাজেই আমরা যখন অ্যাপ্লাই নেমস থেকে যখন আমরা ইগনোর রিলেটিভ অর অ্যাবসলিউট এটাকে আনচেক করে দিলাম, তখন রিলেটিভ সেল রেফারেন্সগুলোকে ইগনোর করে দিচ্ছে, এটাকে ক্যান্সেল দিলাম। আবার যদি নেম ম্যানেজারে ডিফাইন্ড নেমগুলো যদি রিলেটিভ সেল রেফারেন্সে থাকতো, তাহলে শুধুমাত্র রিলেটিভ সেল রেফারেন্সগুলোই এই ডিফাইন্ড নেম দ্বারা রিপ্লেস হতো, সেক্ষেত্রে অ্যাবসলিউটগুলো ইগনোর হয়ে যেত। এটাই হচ্ছে ইগনোর রিলেটিভ অর অ্যাবসলিউট। এখানে আরো কিছু বিষয় আলোচনা করার প্রয়োজন। যেমন আমরা এখানে একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি, এই টেবিলটার মধ্যে রয়েছে ল্যাপটপ এবং ডেস্কটপের প্রাইস রয়েছে এবং তাদের টোটাল প্রাইস এবং সেখান থেকে কিছু ডিসকাউন্ট রয়েছে। তাহলে সেলস প্রাইস কত হবে আমাদের এখানে বিয়োগফলটা দেখিয়ে দেওয়া আছে। আবার এখানে ল্যাপটপ এবং ডেস্কটপের প্রাইস পার্থক্য কত তাও এখানে দেখিয়ে দেওয়া আছে। সেম ফর্মুলাগুলো আমরা এখানেও লিখে রেখেছি, এখানে এখানে সেম ফর্মুলাগুলো লেখা রয়েছে। এবারে যদি আমরা এই পুরো অংশটাকে সিলেক্ট করি, আমরা ইতোপূর্বে যে কাজটা করেছি, আমরা এই টেবিল থেকে নেম ম্যানেজারের নেম সেট করে রেখেছি। এবারে আমরা এখান থেকে ডিফাইন নেম এখানে যাই, এখানে অ্যাপ্লাই নেমে ক্লিক করি। অ্যাপ্লাই নেমসে ক্লিক করার পরে আমাদের এখানে যে 5টা নেম রয়েছে, এই 5টা নেম আমরা অ্যাপ্লাই করব। এখানে দেখুন আমাদের এখানে রয়েছে ইউজ রো অ্যান্ড কলাম নেমস। আমরা এখানে অপশনে যাই, অপশনের মধ্যে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে অমিট কলাম নেম ইফ দ্য সেম কলাম, অমিট রো নেম ইফ দ্য সেম রো। এই দুটার ফলাফল হচ্ছে এইটা, যদি এটা আমরা আনচেক করে দিই তাহলে এইগুলোও আনচেক অবস্থায় হয়ে যাবে, এগুলো ডিম হয়ে যাবে। তো এটা যদি চেকমার্ক করা অবস্থায় থাকে, তখন এই দুটো যদি অ্যাক্টিভ থাকে, অমিট কলাম নেম ইফ সেম কলাম, আবার অমিট রো নেম ইফ সেম রো, তারপরে ওকে করি। ওকে করলাম। দেখুন এখানে আমাদের বিয়োগফল ছিল H4 - H5। দেখুন এখানে H4 - H5 না দেখিয়ে এখানে শো করছে ল্যাপটপ ডেস্কটপ। এখানে যদিও বা সেম ফর্মুলা ছিল, কিন্তু এখানে শুধু ল্যাপটপ শো করছে না, ল্যাপটপ টোটাল প্রাইস শো করছে, ডেস্কটপ টোটাল প্রাইস শো করছে। তার অর্থ হচ্ছে এখানে কলাম নেমটা অমিট হয়ে গিয়েছে, কারণ এখানে যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা এই টেবিলের মধ্যকার এই সেম কলামের মধ্যেই, যে কারণে সেম কলাম থাকার কারণে কলাম নেমটা অমিট হয়ে গিয়েছে। আবার এখানে দেখুন এখানেও টোটাল প্রাইস মাইনাস ডিসকাউন্ট, এখানে টোটাল প্রাইস এইটা মাইনাস ডিসকাউন্ট, এখানে আমাদের রো নেমটা অমিট হয়ে গিয়েছে, কিন্তু এখানে দেখুন এখানে রো নেম অমিট হয়নি, এখানে ল্যাপটপ টোটাল প্রাইস আবার ল্যাপটপ ডিসকাউন্ট শো করছে। তো এটা শো করার কারণ হচ্ছে এটা আমাদের এই সেম রোতে ছিল না, কিন্তু এইটা অমিট হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের এই দুটোই যেই রোতে আছে আমাদের এই ফলাফলটাও সেই রোতেই আছে, যে কারণে রো নেমটা এখানে অমিট হয়ে গিয়েছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে এখানে আমাদের আগের ফর্মুলায় আমরা চলে আসলাম। আমরা পূর্বের ফর্মুলায় আসার পরে আমরা আবার একটু এখানে যাই, আমরা এগুলো সিলেক্ট করি। সিলেক্ট করার পরে তারপরে এখান থেকে ডিফাইন নেমে যাই, ডিফাইন নেমে যাওয়ার পরে অ্যাপ্লাই নেমসে যাই। অ্যাপ্লাই নেমসে যাওয়ার পরে এই অপশনে আসি। অপশনে যাওয়ার পরে এখান থেকে যদি আমরা এইটাকে আনচেক করে দেই, অমিট কলাম নেম ইফ সেম কলাম, অর্থাৎ এক্ষেত্রে কলাম নেমটা অমিট হবে না, কারণ এটা আমরা অমিট
করতে নিষেধ করে দিয়েছি, আনচেক করে দিয়েছি, যে কারণে কলাম নেমটা অমিট হবে না। সেম কলামে থাকলেও কলাম নেমটা অমিট হবে না। যদি এইটা চেক করা অবস্থায় থাকে, চেক মার্ক থাকে, তাহলে রোটাই শুধুমাত্র অমিট হবে, কলাম অমিট হবে না। আমরা ওকে করি, তাহলে দেখুন এখানে কিন্তু টোটাল প্রাইসটা এবার শো করছে। এখানে দেখুন ল্যাপটপ টোটাল প্রাইস, ডেস্কটপ টোটাল প্রাইস শো করছে। এখানে কিন্তু সেম কলামে হওয়া সত্ত্বেও কলাম নেমটা এখানে রয়ে গিয়েছে, কলাম নেমটা এখানে অমিট করেনি। কিন্তু রো এর বেলায় দেখুন এখানে রো নেমটা অমিট করে দিয়েছে, এখানে ল্যাপটপ শো করেনি কোথাও। এখানে সে আগের অবস্থায় আছে, এখানেও আগের অবস্থায় আছে, এখানে যে অবস্থা আছে এখানেও সে একই অবস্থা আছে, কারণ এগুলা সেম কলামের মধ্যেও না, সেম রো এর মধ্যেও না। আবার কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড দেওয়ার পরে আমাদের সেই আগের অবস্থায় ফিরে আসছে এই ফর্মুলাগুলো। এবার যদি আমরা আবার সিলেক্ট করি, এগুলোকে আবার সিলেক্ট করার পরে তারপরে ডিফাইন নেমে এখানে যাই, এখানে যাওয়ার পরে অ্যাপ্লাই নেমস, এখানে যাওয়ার পরে তারপরে অপশনে আসি, অপশনে আসার পরে তারপরে যদি আমরা এবার এটাকে আনচেক করে দিই, অমিট রো নেম ইফ সেম রো। এবার যদি আমরা ওকে করি তাহলে রো অমিট হবে না, কারণ আমরা এখানে অমিট না হওয়ার জন্য বলেছি, আনচেক করে দিয়েছি। শুধুমাত্র এখানে কলামটা অমিট হবে, কারণ কলামটা এখানে চেকমার্ক করা আছে। আমরা যদি ওকে করি তাহলে দেখুন এখানে আমাদের কলামটা অমিট হয়ে গিয়েছে, কিন্তু রো অমিট হয়নি। এখানে দেখুন এখানে টোটাল প্রাইস, এই কলাম হেডিংটা অমিট হয়ে গিয়েছে, কিন্তু এখানে রো অমিট হয়নি, ডেস্কটপ ল্যাপটপ রয়ে গিয়েছে, এখানেও ল্যাপটপ মাইনাস ডেস্কটপ রয়ে গিয়েছে। কিন্তু এই সমস্ত জায়গায় ঠিকই টোটাল প্রাইস শো করছে, ডেস্কটপ ল্যাপটপ শো করছে। এখানেও দেখুন টোটাল প্রাইস ডেস্কটপ ল্যাপটপ সবই শো করছে। তার কারণ হচ্ছে এখানে এগুলো সেম রোতেও না, সেম কলামেও না। এবারে একটা বিষয় একটু লক্ষ্য করুন, দেখুন আমরা যখন এই সেলগুলো সিলেক্ট করব, এখানে দেখুন ল্যাপটপ তারপরে টোটাল প্রাইস, ল্যাপটপ তারপরে টোটাল প্রাইস, এই সেলটা বোঝাচ্ছে। তো এখানে রো নেমটা আগে আসছে, কলাম নেমটা পরে আসছে। আবার এখানে যদি আসি, এখানেও সেই ল্যাপটপ ডিসকাউন্ট, ল্যাপটপ আগে আসছে, ডিসকাউন্টটা পরে আসছে। যদি আমরা এখানে আসি তাহলে দেখুন এখানেও ল্যাপটপ আগে আসছে, টোটাল প্রাইসটা পরে আসছে। অর্থাৎ রো নেমটা অর্থাৎ ল্যাপটপ আগে আসছে এবং টোটাল প্রাইস কলাম নেমটা পরে আসছে। তো আমরা যদি কলাম নেমটাকে আগে নিতে চাই এবং রো নেমটাকে পরে নিতে চাই, তাহলে কি করতে হবে, আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসি। এরপরে আবার ডিফাইন নেমে যাই, ডিফাইন নেমে যাওয়ার পরে অ্যাপ্লাই নেমে যাই, অ্যাপ্লাই নেমে যাওয়ার পরে এখানে অপশনে আসি, অপশনে যাওয়ার পরে এখানে দেখুন এখানে রয়েছে নেম ওয়ার্ডার। যদি আমরা এখানে কলাম এটা সিলেক্ট করে দিই, কলাম রো, তাহলে কলাম নেমটা আগে আসবে, রো নেমটা পরে যাবে। আমরা যদি ওকে করি, এবারে দেখুন এখানে এখানে ক্লিক করলে এবার টোটাল প্রাইসটা আগে আসবে, ল্যাপটপ পরে আসছে। দেখুন এখানে টোটাল প্রাইস আগে আসছে, তারপরে ল্যাপটপ আসছে। তারপরে এখানে দেখুন এখানেও ডিসকাউন্ট আগে আসছে, তারপরে ল্যাপটপ পরে আসছে বা ডেস্কটপ পরে আসছে। এখানেও ঠিক তাই আসছে, টোটাল প্রাইস আগে আসছে, ল্যাপটপ পরে আসছে। তো এটাই হলো নেম অর্ডার। তো অ্যাপ্লাই নেমের মধ্যে যে সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল, আশা করছি সেই সমস্ত বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা এরপর আলোচনা করব আমাদের সর্বশেষ টপিকস নিয়ে, তা হচ্ছে ফিল্টার নেমস। আমরা আমাদের টিউটোরিয়ালের সর্বশেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা দেখব যে কিভাবে এই নেমগুলোকে ফিল্টারিং করা যায়। তবে এই ফিল্টারিং করার জন্য আমি এখানে একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি এবং এখানে কিছু এরর ভ্যালু লিখে রেখেছি। তো এবার আমরা দেখি কিভাবে এই কাজটা করতে পারি, যে ফিল্টারিং এর কাজটা করতে পারি। আমরা এখান থেকে নেম ম্যানেজারে যাই, নেম ম্যানেজারে যাওয়ার পরে এখান থেকে নেম ম্যানেজারটাকে একটু সরিয়ে নিলাম। তারপরে ফিল্টারে যখন যাব তখন নেম স্কোপ টু ওয়ার্কশিট, এই ওয়ার্কশিটে কাজ করার মতন এমন যে নেমটা রয়েছে সেই নেমটাই শুধুমাত্র এখানে ফিল্টারিং হবে। যেমন ধরুন আমরা এখানে WS নামে যে নেম ডিফাইন করে রেখেছি, অর্থাৎ ওয়ার্কশিট এই নামে যে নেমটা ডিফাইন করে রেখেছি, এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে শুধুমাত্র WS-টাই শো করবে। এখানে দেখুন WS-টা শো করছে, কারণ WS-টা শুধুমাত্র এই ওয়ার্কশিটের জন্য ডিফাইন করে রাখা হয়েছে। আবার যদি আমরা ফিল্টারিং এ যাই, ফিল্টারে যাওয়ার পরে নেম স্কোপ টু ওয়ার্কবুক যদি আমরা এটা সিলেক্ট করি, তাহলে দেখুন WS বাদে বাকিগুলো এখানে শো করছে। আবার যদি আমরা ফিল্টারে যাই, ফিল্টারে যাওয়ার পরে নেম উইথ ইরর্স যদি আমরা এটা সিলেক্ট করি, তাহলে দেখুন এখানে এই ইরর গুলো শো করছে। এখানে আমাদের যেগুলো ইরর রয়েছে সেই ইরর গুলো এখানে শো করছে। তো একটু ছোট করে দিই, এটা অনেক বড় দেখা যাচ্ছে, আমরা একটু ছোট করে দিচ্ছি, তারপরে এদিকে একটু সরিয়ে নিই। তাহলে দেখুন এখানে যে ইরর ভ্যালুগুলো রয়েছে এই ইরর ভ্যালুগুলো এখানে শো করছে ডেস্কটপ টোটাল প্রাইসে, এখানে ডেস্কটপ টোটাল প্রাইস, এখানে ইরর ভ্যালুগুলো রয়েছে। আবার যদি ফিল্টারিং এ যাই, ফিল্টারে যাওয়ার পরে তারপরে নেম উইদাউট ইরর যদি এটা ক্লিক করি, তাহলে দেখুন এখানে বাকি যেগুলো আছে, যে নামগুলো রয়েছে যেগুলোর মধ্যে ইরর নাই, সেই নামগুলো এখানে শো করছে। তারপরে আবার ফিল্টারে যাই, ফিল্টারে যাওয়ার পরে ডিফাইন নেম অর্থাৎ যে নামগুলোকে আমরা ডিফাইন করে রেখেছি সেই নামগুলোই এখানে শো করবে।
তবে এই ডিফাইন নেমের মধ্যে ইরর ভ্যালুগুলো থাকবে না এবং টেবিল থাকবে না। শুধুমাত্র যে নামগুলো ইররলেস এবং টেবিলের মধ্যে না, সেগুলো শুধুমাত্র এখানে শো করবে। তারপর আবার ফিল্টারে যাই, ফিল্টারে যাওয়ার পরে যদি টেবিল নেমে আসে, তাহলে আমরা যে টেবিলটা ক্রিয়েট করে রেখেছি টেবিল 1 নামে, এখানে শুধুমাত্র ওইটাই শো করছে, বাকি কোনো কিছু শো করবে না। এই হচ্ছে ফিল্টারের কাজ। যদি আমরা এখানে ক্লিয়ার ফিল্টার দিই, তাহলে সমস্ত ফিল্টার ক্লিয়ার হয়ে যাবে, এখান থেকে সমস্ত কিছু শো করবে। তো এই হলো আমাদের নেম ম্যানেজারের মধ্যকার সমস্ত বিষয়বস্তু। আশা করছি এই নেম ম্যানেজারের মধ্যকার যে বিষয়গুলো ছিল সেগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমার টিউটোরিয়ালটি এই পর্যন্ত। তো আমি আমার টিউটোরিয়ালের শুরুতে বলেছিলাম যে প্রথমে আমরা কনক্লুশন থেকে শুরু করব, তারপর ডেসক্রিপশন, তারপর আমরা ডেফিনেশনে যাব। তো আমরা কনক্লুশন বুঝলাম, আমরা ডেসক্রিপশন বুঝলাম, এখন আমাদের বাকি রয়েছে ডেফিনেশন। তো এখন নেম ম্যানেজার কি, এই বিষয়টা কি আর আপনাদের বলতে হবে? এত কিছু আলোচনা করার পরে আমার মনে হয় না যে নেম ম্যানেজার কি এই বিষয়টা সংজ্ঞা আর বলার কোনো প্রয়োজন রয়েছে। তারপর যদি মনে করেন যে এই নেম ম্যানেজার কি, এটার সংজ্ঞাটা জানার প্রয়োজন রয়েছে, তাহলে আপনারা কেউ একজন কমেন্ট বক্সে লিখে দিন, যাতে অন্যরা সবাই দেখে নিতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।